নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। ফের মাঝ আকাশে বিপত্তি। এয়ার ইন্ডিয়ার লন্ডন থেকে মুম্বাইগামী বিমানে অসুস্থ হয়ে পড়লেন অন্তত 11 জন যাত্রী ও বিমান কর্মী। সোমবার মুম্বাই ফেরার পথে মাঝ আকাশে মাটি থেকে প্রায় 35,000 ফুট উচ্চতায় ঘটনাটি ঘটেছে। তবে এয়ার ইন্ডিয়ার দাবি 11 জন নয়, 7 জন অসুস্থ হয়ে পড়েছিলেন। তারা জানিয়েছে বিমান উড়তে মাথা ঘোরা, বমি বমি ভাব এবং শ্বাসকষ্ট শুরু হয় 5 যাত্রী এবং 2 বিমান কর্মীর। কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়া থেকে বমি এবং মাথা ঘোরানোর মতো উপসর্গ দেখা দিতে পারে, আর অক্সিজেনের অভাব হতে পারে হাইপোক্সিয়ার কারণে। এই ছাড়া বিমানের কেবিনে চাপ কমানোর সময় অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে। গোটা ঘটনাটি এখনো তদন্তাধীন রয়েছেন। রাজ্য পূর্ণ সাক্ষরতার জন্য প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালো বিজেপি। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ধন্যবাদ জানিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। ত্রিপুরাকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে ধন্যবাদ জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি একই সাথে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান, কারণ 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দেশে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গোটা উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য তিনি হাত বাড়িয়ে দিয়েছেন, যার অন্যতম সফলতা হল ত্রিপুরা পূর্ণ রাজ্যের সাক্ষরতা অর্জন করেছে। মঙ্গলবার দুপুরে প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি পূর্বতন সরকারের বিরুদ্ধে তোপ দেখে বলেন, স্বাধীনতার পর থেকে উত্তর পূর্বাঞ্চলকে উপেক্ষা করা হতো। গত 75 বছরে কংগ্রেস সরকার উত্তর পূর্বাঞ্চলকে শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক মানদণ্ডের ক্ষেত্রে উপেক্ষিত করে রেখেছিল এবং তারা উত্তর পূর্বাঞ্চলের প্রবাস করেননি। কিন্তু দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 11 বছরে প্রায় 70 বার উত্তর পূর্বাঞ্চলে প্রবাস করেছেন এবং ত্রিপুরায় যে বামফ্রন্ট সরকার ছিল তারা শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে মানুষকে উপেক্ষা করে রাখতেন। কিন্তু বর্তমান সরকার প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত উন্নত করার জন্য এবং সমৃদ্ধশালী করতে বদ্ধপরিকর। পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী তার ঘোষণা করেছেন। তার জন্য আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে মিজোরাম, গোয়া এবং তৎসঙ্গে এই ত্রিপুরায়ও পূর্ণ সাক্ষরতার মর্যাদায় ভূষিত হয়েছে। আমাদের সরকার যে বদ্ধপরিকর এবং এই পূর্ণ সাক্ষরতার জন্য 2022 সালের 1 আগস্ট থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছিল। উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রম সেটা চালু হয়েছিল। এই কর্মসূচিতে 15 বছর বা তার চতুর্থ বয়সের অস্বাক্ষর নাগরিকদের মৌলিক সাক্ষরতা, সংখ্যাতত্ত্ব এবং জীবন দক্ষতা প্রদান করার লক্ষ্যে এই শক্তিশালী উদ্যোগ নেওয়া হয়েছিল। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। শান্তন টিভি। বঙ্গেশ্বর নদী থেকে উদ্ধার হয় অজ্ঞাত পরিচয়ে পঞ্চাকলা মৃতদেহ। ঘটনা রাজধানীর প্রতাপগড় ঘোষপাড়া এলাকায়। রাজধানীর প্রতাপগড় ঘোষপাড়ায় বঙ্গেশ্বর নদী থেকে উদ্ধার হয় পচা গলা মৃতদেহ। মঙ্গলবার সকালে এলাকাবাসী দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি করে নদীতে দেখতে পায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ। খবর দেওয়া হয় পুলিশকে। সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তবে মৃতদেহটি ক্ষতবিক্ষত। পুলিশের প্রাথমিক ধারণা কয়েকদিন আগে মৃত্যু হয়েছে। এলাকাবাসী বহু চেষ্টা করেও মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি। ধারণা করা হচ্ছে নদী দিয়ে ভেসে এসেছে, নয়তো ফেলে দিয়ে গেছে।
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এলাকাবাসী আরও জানায়, গত কয়েকদিনে এলাকা থেকে কেউ নিখোঁজ হয়নি। আমরা তো যাবরার মতন দেখছি আর ওই কলোনিগুলো নেই গন্ধ ভবনে না খবর হয়েছে। চেনাশোনা কি আপনাদের? না না তো ডেলি কাল রাত 10টা করে পর্যন্ত কোনোদিন দেখছিও না বা গন্ধ শুনে পাইছি না। জানি ও আসন্ন কারবার না এটা পরিচিত কি দেখতে? ওর কালকে তো আমরা না আসলাম, রাত্রে 11টার মধ্যে না আসলাম, তো গন্ধ তো পাই না। আমরা ডেলি আপনার কথা আমরা বাড়িতে ফান নেই, ঠিক আছে? মানে এটা আমরা পার হই, হ্যাঁ, মানে ওখানে আসন্ন কারবারে। কালকে তো আমরা নদীতে নজর দিই না, কেন জাবরা তাই বছর সময়টা বুঝছি কেন নজর দিব। তারপরে পুলিশ গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। শান্তন টিভি। রোগীকে দেখতে সিপিআইএম নেতৃত্বর বাড়িতে যাওয়ায় মহিলার পা ভেঙে দিল বাইক বাহিনী, হামলা চালায় বাড়ির লোকজনদের উপর। ঘটনা রাজধানীর বিদ্যাসাগর এলাকায়। সুশাসন জমানায় দুঃশাসন যেন মাথাচাড়া দিয়েছে বিভিন্ন মণ্ডল এলাকায়। গত 22 জুন রাজধানীর বিদ্যাসাগর এলাকায় মণ্ডল সভানেত্রী স্বপ্না দাসের নেতৃত্বে বাইক বাহিনী হানা দিল এক সিপিআইএম কর্মীর বাড়িতে বলে অভিযোগ। সিপিআইএম কর্মীর নাম রতন দাস, তিনি অসুস্থ। গত রবিবার উনার বাড়িতে কিছু নেতৃত্ব যাওয়ার পরে মণ্ডল নেত্রী এই ঘটনা সংঘটিত করেছে বলে অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, গত 22 জুন রাত আনুমানিক 9টা নাগাদ অপরিচিত 3 থেকে 4 জন মহিলা প্রদীপ দাসের বাড়িতে গিয়ে প্রদীপ দাসের ভাইয়ের স্ত্রীকে জিজ্ঞাসা করেন বাড়ির মালিককে। পাল্টা তাদের বলা হয় পরিচয় দেওয়ার জন্য। তারপর তারা কিছু না বলে জানান বাড়িতে কারা এসেছে। তখন তারা বলেন যারা বাড়িতে এসেছে তাদের বের করে আনার জন্য। একটা সময়ের পর সন্দেহ জাগে অজ্ঞাত লোকজনদের দিকে, তখন তাদের বলা হয় পরিচয় দেওয়ার জন্য। শেষ পর্যন্ত বাড়ির মহিলারা যখন চোর বলে চিৎকার শুরু করে, তখন বাড়ি থেকে বের হয়ে স্কুটি নিয়ে পালিয়ে আসে মহিলা বাহিনী। 10 থেকে 15 মিনিট পর 40 থেকে 50 জন দুষ্কৃতী বাইক নিয়ে এসে বাড়ির লোকজনদের মারধর করে আহত করে। বিশেষ করে বাড়ির মহিলাদের মারধর করে বলে অভিযোগ। বাড়ির অর্চনা বর্মন মহিলার পা ভেঙে দেয় দুষ্কৃতিকারীরা। শেষ পর্যন্ত প্রতিরোধ করলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে বাড়ির লোকজনরা কয়েকজনকে শনাক্ত করতে পেরেছে। তারা হলেন মিঠুন রায়, রাহুল দেব, দীপ্তন চক্রবর্তী, দেবাশিস দাস, চিরঞ্জিত দাস এবং মিহির সরকার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পূর্ব মহিলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে আক্রান্ত পরিবারের পক্ষ থেকে। রাত 9টায় মানে আমার বাড়িতে আমার হাজবেন্ডের অপারেশন হয়েছিল। হ্যাঁ, অপারেশন হওয়াতে সবাই দেখতে গেছে আমার বাড়িতে। দেখতে থেকে আইলো। তারপর তারা কয়েকজন 4 জন মহিলা আমাদের বাড়িতে যাওয়ার পরে বলল যে কে এসেছিল। তো আমরা বললাম যে কে এসেছিল, আমাদের আত্মীয় স্বজনদের এসেছে, শরীর খারাপ দেখতে এসেছে। তারপর বলল যে উনাকে বের করো। হ্যাঁ, উনাকে বের করো। তো তারপর আমি বললাম যে ওনাকে কেন বের করবো। তারপর প্রথম কি জিজ্ঞেস করলো যে বাড়ির মালিককে। তো আমরা বললাম যে কেন, মালিকের কি দরকার। তো তাই তখন সে বললো যে মালিক কেন, আমি। তো এই কথা জিজ্ঞেস করে যখন আমরা বললাম যে আপনাদের কি দরকার মালিককে, তারপর উনি কিছু না বলে দৌড়ে চলে গেলো। তখন আমরাও পিছনে পিছনে চোর বলে ওদের পিছু তাড়া করলাম। তারপর উনি তো স্কুটি এখানে দাঁড়িয়ে করেছিলেন, তারপর স্কুটিতে উঠে চলে গেলেন। কিছুক্ষণ পর 10-15 মিনিট পরই কয়েকটা বাইক নিলেন, অনেকগুলো, প্রায় 20-30টা বাইক হবে, প্রায় 40-50 জন লোক। তারা আসলো, এসে আমাদের বাড়িতে হামলা করলো। বললো যে আমাদের বাড়ি থেকে আমার হাজব্যান্ড আর ভাসুরকে বের করে দিতে। তখন আমরা বাধা দেওয়ায় আমি, আমার যা, আমার 2 ছেলে মেয়ে এবং আমার ভাসুরের মেয়ে ওটা আমাদের উপর আক্রমণ করলো। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান তারা। এখন দেখার বিষয় পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে এবং পুলিশের তদন্তে কি বের হয়ে আসে। শান্তন টিভি। আগরতলা শহরে ঘাঁটি করে বসে আছে চোর চক্র। সম্প্রতি রাজধানীর অভয়নগর এলাকা থেকে একটি রয়্যাল এনফিল্ড বাইক চুরি হয়। তারপর বাইকের মালিক রিপন চাকমা এনসিসি থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে প্রথমে এক কুখ্যাত চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে সে বাইক চুরির ঘটনায় জড়িত রয়েছে। তারপর পুলিশ আরও 2 জনকে আটক করে।
পুলিশ মোট 3 জনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও 5 জনের নাম জানতে পারে। তারপর পুলিশ রামনগর এবং মধুপুর থেকে আরও 3 জন চোরকে আটক করেছে। একই সাথে আটক করা হয়েছে চুরি যাওয়া আরও 2টি বাইক। এখন পর্যন্ত পুলিশ মোট 6 জনকে আটক করেছে। ধৃতদের নাম সজল দাস, বিমল দাস, ঝুটন বিশ্বাস, উত্তম দেববর্মা এবং শঙ্কর। এ চুরির ঘটনায় জড়িত আরও 2 জন জড়িত রয়েছে। পুলিশ গোটা গ্যাং জালে তোলার জন্য বাকি চোরদের সন্ধান শুরু করেছে। মঙ্গলবার সংবাদ মাধ্যমকে এই বিষয়ে জানান থানার ওসি। চাকমা আমাদের কাছে একটা অভিযোগ করেন যে ওনার একটি রয়্যাল এনফিল্ড বাইক অন্য এলাকা থেকে চুরি হয়। তো সেই তদন্ত করতে গিয়ে আমরা প্রথমে সিসিটিভি অ্যানালাইজ করে 2 জনকে আইডেন্টিফাই করি এবং এর মধ্যে একজনকে তখন অ্যারেস্ট করি এবং তাকে অ্যারেস্ট করে তার জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও 2 জনকে আমরা অ্যারেস্ট করি। তারা মূলত এখান থেকে বাইকটা চুরি করে নিয়ে মধুপুর এলাকা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেয়। তো প্রথমে 3 জন অ্যারেস্ট করা হয়, পরবর্তীতে আমরা আরও 3 জনকে অ্যারেস্ট করি। এর মধ্যে একজনের নাম বিমল দাস, তারপর সজল দাস, দুটন বিশ্বাস এবং উত্তম দেববর্মা। এই বিমল দাস মূলত বাইকটা চুরি করে নিয়েছিল, বিমল এবং শঙ্কর। বাকি 3 জন তারা মধুপুর বড়াইতে থাকে, তারা বাইকগুলো বাংলাদেশ বাইক করে। তো আমরা মোটামুটি 6 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং বাকিটা আমরা আরও 1 জন নাম এসেছে সেটা তদন্ত করে দেখছি। একদিকে সরকার নেশামুক্ত ত্রিপুরার গড়ার গর্ব করে ঢাকঢোল পেটাচ্ছে, আর অন্যদিকে নেশার স্বর্গ রাজ্য হয়ে উঠছে খোয়াই। মঙ্গলবার নেশা কারবারি এক মহিলাকে এলাকার লোকজন হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনা খোয়াই থানার অন্তর্গত সোনাতলা ভবতোষপাড়া এলাকায়। অভিযুক্ত মহিলার নাম ঝুমা দাস। এ মহিলা প্রায় দিন সোনাতলা এলাকায় ঘোরাঘুরি করতে দেখতে পেয়ে এলাকার লোকজনদের সন্দেহ হয়। তাছাড়া সোনাতলা এলাকার নেশা কারবারি জয়ন্ত দাসের বাড়িতে আসা যাওয়া করে এ মহিলা। আজ এলাকার লোকজন মহিলাকে ভবতোষপাড়া এলাকায় দেখতে পেয়ে আটক করে। আটককৃত মহিলা এলাকার মহিলাদের হাত থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে মহিলাকে আটক করে খোয়াই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা যায়। জয়ন্ত 2বার জিনিস আনছিল, ড্রাগস আনছিল 2বার 50 টাকা করে। ইডিতে নেওয়া লেগে আনছিল। ইডি আমার জিনিস না, ইডি বাল্লাগড়ের ফিদুল দাস আর ওই বিকি দাস, এরার ফিদুল আমার ফিদুলে দিয়েছিল আমার কাছে বিয়ে করানোর লেগে। এর লেগে প্রায় 2 মাস আগে আনছিল। আমি এমনিতে এটা করি না, আমার ওই ফিদুলে আমার ফিসু নিয়ে দিয়েছিল আমার এনে। কতদিন ধরে আপনি এই কাজে যুক্ত হয়েছেন? 2 মাস আগে একবার দিছিলাম এর। কয় কোটা দিছিলেন? 50 টাকা ছিল। 50 কোটা? কত টাকা আজকে নিতে আইছিলেন? 6000 টাকা। সোমবার আগরতলার রাজধানী এক্সপ্রেস থেকে 270 বোতল অ্যাসকপ সিরাপ উদ্ধার করে পুলিশ, যার বাজার মূল্য 1,35,000 টাকা। একই সাথে এক গাঁজা পাচারকারী মহিলাকে আটক করে পুলিশ। ধৃত মহিলার নাম অপর্ণা দেববর্মা, বাড়ি বিশ্রামগঞ্জ করুইমুড়ায় বলে জানান আগরতলা জিআরপি থানার পুলিশ। ধৃত মহিলার কাছ থেকে আটক করে শুকনো গাঁজা। আটককৃত গাঁজার পরিমাণ 21 কেজি 490 গ্রাম। অভিযুক্ত মহিলা গাঁজাগুলো দিল্লি পাচার করার চেষ্টা করছিলেন। ধৃত মহিলার বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। তাকে আদালতে তোলা হবে বলে জানান আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস। আগরতলা রেল স্টেশনে 2টা জয়েন্ট অপারেশন হয়েছে। প্রথম যে জয়েন্ট অপারেশন হয়েছে এটাতে অ্যাকচুয়ালি যে রাজধানী এক্সপ্রেস আমাদের আগরতলা রেল স্টেশনে আসার পর আমরা যে চেকিং করি, এখানে যদিও লিড করে আরপিএফ, আগরতলা আরপিএফ। তো এখানে আমরা 270 বোতল অ্যাসকপ উদ্ধার করতে সক্ষম হয়েছি, যেগুলি মানে 2টা বস্তার মধ্যে রাখা ছিল প্ল্যাটফর্ম নাম্বার 3-এ। তো গতকালকেই আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা এন্ট্রি হয় এবং আমরা ইনকোয়ারি স্টার্ট করি যে এটার ওনার বা এটার ডেস্টিনেশন কোথায়। এবং আমরা যাদের স্কোপ নিয়ে মানে অন্যান্য কেসে গ্রেপ্তার করা হয়, তো তাদের কাছ থেকে যে আমরা জানি বা ইন্টারোগেশনে যা আসে যে এই মানে বোতলগুলোর এক একটার মূল্য, যা মানে ডেস্টিনেশন মূল্য, যেখানে এগুলি মানে বিক্রি করা হয় প্রায় 500 টাকার মতো। তো এরকম যদি ধরা হয় তাহলে এই স্কোপ বোতলগুলির মূল্য আনুমানিক 1,35,000-এর মতো দাঁড়ায়। সন্ধ্যার দিকে আমরা একজন মেয়ে ড্রাগ পেডলারকে আমরা গ্রেপ্তার করি এবং ওনার কাছ থেকে মোট 21 কেজি 490 গ্রাম গাঁজা পাওয়া যায় একটি ট্রলি ব্যাগের মধ্যে। তো আমরা গতকালকের রাত্রি ওনার এগেনস্টে একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা এনডিপিএস দ্বারা মামলা নেওয়া হয়েছে। শান্তন টিভিতে খবর প্রকাশের পর রাস্তা সংস্কারে হাত লাগালো প্রশাসন।
দীর্ঘদিন ধরে কুলাই লালছড়ি রাস্তার বেহাল অবস্থা ছিল। খবর প্রকাশের পর রাস্তা সংস্কারের কাজে হাত লাগাতে এলাকাবাসীর মুখে ফুটল হাসি। স্যান্দন টিভির খবরের জেরে কুলাই লালছড়ির মৃত্যু ফাঁদে সংস্কার। সত্যের নিঃশ্বাস ফেলল এলাকার জনগণ, কারণ রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিল কুলাই লালছড়ির মানুষ, যেখানে গর্ভবতী মহিলা থেকে শুরু করে ছাত্রছাত্রী, রুগ্ন, বৃদ্ধ সবাইকে প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়ত। স্যান্দন টিভি এবং স্যান্দন পত্রিকার ধারাবাহিক সংবাদ প্রচারের পরেই রাস্তাটি সংস্কার করা হয়। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যেখানে সরকার স্মার্ট ভিলেজ আর ডিজিটাল ইন্ডিয়ার প্রচারে ব্যস্ত, সেখানে ওই রাস্তায় প্রতিদিন ঘটত অবসাদ আর আতঙ্কের পদচারণা। আর সে আস্থা ছিল ভেঙে না পড়ে আবার তার দায় প্রশাসনের। এ যেন এক প্রতিবাদের জয়। একটার পর একটা প্রতিবেদন আর এলাকাবাসীর দৃঢ় চেতনা, সব মিলিয়ে অবশেষে ফিরল সে কাঙ্ক্ষিত রাস্তা। এখন তো মোটামুটি ভালোই থাকে। কিছুদিন আগে তো বহুত ভীষণ খারাপ অবস্থা আসছিল, এখন তো মোটামুটি সলিং করানো খুব ভালো হয়েছে। আর একটু যদি মজবুত হতো তো আর একটু ভালো হতো। এখন তো মেরামত হচ্ছে, আমরা লোক খুব সুবিধা হয়েছে। আগে তো খুব অসুবিধা আসলো, গাড়ি ঘোড়া আইতে পারছে না, আমরাও আর যেতে পারছি না, খুব খারাপ অবস্থা আছে। এখন তো প্যাক আছে। হ্যাঁ, এখন তো এই সরকারের ধন্যবাদ দিতে হয় আমরা। স্যান্দন টিভি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।